জুলাই গণঅভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া ওবায়দুল কাদেরের মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়েছে চারিদিকে। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন জুলাই গণঅভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমার ভাইরা, আপনারা হয়তো খুশি, আমি একদিক দিয়ে আমার মন খারাপ। শুনলাম ওবায়দুল কাদের নাকি মারা গেছে। শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে, এই একদম। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বুকে ব্যথা সহ শারীরিক অসুস্থতা নিয়ে মারা গেছেন। সাথে সাথে জনগণের হাতে প্রচন্ডভাবে গণধুলাই খেয়েছে, কারণ জনগণ তাদের যে ক্ষত আওয়ামী লীগ 17 বছর ধরে সৃষ্টি করেছিল, এই ক্ষত তারা এত সহজে ভুলে যাবে এটি মনে করার কোনো কারণ নেই। আমরা জানি অ্যাসালমের গাড়িতে চড়ে কে বাংলাদেশের সংবর্ধনা নিয়েছিল, অ্যাসালমকে কারা প্রোটেকশন দিচ্ছে বাংলাদেশের জনগণ জানে। প্রধানমন্ত্রীর মন খারাপ। প্রধানমন্ত্রী আজকে মন খারাপ করে বলেছেন কক্সবাজারে যে বিরোধী দল কেন বাজেটের সমালোচনা করে। প্রধানমন্ত্রীর মন খারাপ দেখে আমাদেরও মন খারাপ। আমরা চেয়েছিলাম আপনার বাজেটের প্রশংসা করতে, কিন্তু আপনি দুর্নীতির রাস্তা বন্ধ করেন নাই, লুটপাটের রাস্তা বন্ধ করেন নাই, ব্যাংক দখল বন্ধ করেন নাই। ফলে আমরা জানি না এই বাজেটের কত টাকা জনগণের উন্নয়নে ব্যয় হবে, কত টাকা আপনার দলের নেতা কর্মীর পকেটে যাবে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিও শুরুতেই আপনারা দেখেছেন ওবায়দুল কাদের নাকি মারা গিয়েছেন। আসলে কি ওবায়দুল কাদের মারা গিয়েছে, নাকি নিজেকে জনগণের থেকে আড়াল করে রেখেছে? শেখ হাসিনার আমলে ওবায়দুলকে আমরা দেখতে পেতাম, তিনি জনসম্মুখে অনেক আসতেন বা বক্তব্য দিতেন, ক্যামেরার সামনে নিজেকে তুলে ধরতেন। কিন্তু এখন তিনি জনগণ থেকে নিজেকে আড়াল করে রেখেছেন। আসলে কি তিনি জীবিত থেকে মৃত্যু হয়ে আছেন? তো শেখ হাসিনা যখন তার ক্ষমতা ছিল, তিনি তার ক্ষমতার অপব্যবহার করেছেন, যার ফলে তিনি নিজেকে জনগণ থেকে আড়াল করে রেখেছেন বা দেশের বাহিরে পালিয়ে বেড়াচ্ছেন। তো আমরা এই ওবায়দুল কাদের সত্যি মারা গিয়েছে নাকি তার বিস্তারিত সম্পর্কে জানতে পারবো এই এপিসোডে। তাছাড়া বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারবো এই ভিডিওর মাধ্যমে। তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে অনেক কিছু। একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে আসুন। একটি খবর আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে শুনেছেন, ওই যে পেটমোটা বেনজির, পুলিশের যে আইজিপি ছিল, দুবাইতে গ্রেপ্তার হয়েছে। ইন্টারপোলের সহায়তায় দুবাই সিটি পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। এই খবর আপনারা জেনেছেন। এই খবর প্রকাশ হওয়ার পরে বিএনপি এবং আওয়ামী লীগ দুইটি দলের ভিতরে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। প্রথমে আওয়ামী লীগ এই খবরকে একেবারে নাকচ করে দিতে চাচ্ছে। তারা বলতে চাচ্ছে যে না, পেটমোটা বেনজির গ্রেপ্তার হলো কবে? সে তো গ্রেপ্তার হয় নাই, সে তো ওখান থেকে ঘুরতে গেছে অমুক জায়গায়। মানে এইটাকে তারা পাত্তাই দিতে চাচ্ছে না, স্বীকারই করতে চাচ্ছে না। কারণ মোটা বেনজির যদি গ্রেপ্তার হয়, এই খবর যদি চারিদিকে ছড়িয়ে পড়ে এবং এইটাকে যদি তারা স্বীকার করে, তাহলে তো বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেখানে যেটা লুকিয়ে আছে, পালিয়ে আছে, গর্তের ভিতরে আছে, ঝোরের ভিতরে, জঙ্গলের ভিতরে যারা আছে, এদের তো মনোবল ভেঙে যাবে। কারণ এদেরকে দিয়ে তো শেখ হাসিনা আবার বড় ধরনের একটা ডিজাস্টার করার চিন্তা ভাবনা করছে। ওবায়দুল কাদের কোথায় আছে, আসাদুজ্জামান খান কামাল কোথায় আছে, এই সমস্ত লোকগুলো এই পলাতক নেতাকর্মীদেরকে আবার তারা বারবার চেষ্টা করছে একত্রিত করার। আদতেও তারা এই ব্যাপারে সফল হবে কিনা সেটা ইতিমধ্যেই তারা হয়তো নিজেরা বুঝতে পেরেছে। কারণ যখনই তারা একত্রিত হবার চেষ্টা করেছে, ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা তারা দেখাতে গিয়েছে, সাথে সাথে জনগণের হাতে প্রচন্ডভাবে গণধুলাই খেয়েছে। কারণ জনগণ তাদের যে ক্ষত আওয়ামী লীগ 17 বছর ধরে সৃষ্টি করেছিল, এই ক্ষত তারা এত সহজে ভুলে যাবে এটি মনে করার কোনো কারণ নেই। যাই হোক, আওয়ামী লীগ যখন এই অবস্থা যে সে স্বীকারই করতে চাচ্ছে না, ঠিক অপরদিকে বিএনপি এই ঘটনার ক্রেডিট নেবার জন্য প্রচন্ডভাবে উচ্ছ্বসিত হয়ে উঠেছে। ইন্টারপোলের মাধ্যমে তারেক রহমান মাত্র 4 মাসের ব্যবধানে একজন আওয়ামী লীগের দাগি চিহ্নিত সন্ত্রাসী এবং জুলাই গণঅভ্যুত্থানের কোষাই, ভূমিখোর, বালুখোর, জমিখোর, এই ধরনের একজন ব্যক্তিকে দুবাই থেকে গ্রেপ্তার করা হয়েছে। বিএনপি সরকারের ক্ষমতা দেখো, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত কত লম্বা দেখো, এটি বলার চেষ্টা করছে এবং এ নিয়ে তারা বিভিন্ন সভা, সেমিনার ইত্যাদি করার চেষ্টা করছে। এখন যারা ঘটনার মাঝখানে দাঁড়িয়ে দুই দলেরই হাম্পাই ডাম্পাই দেখি, তাদের একটা কথা থেকে যায়। কথাটা কি? অত্যন্ত তিক্ত হলেও এটা সত্য, বেনজিরের গ্রেপ্তারে বিএনপি সরকারের বিন্দুমাত্র কোনো ক্রেডিট নেই। আপনারা আশ্চর্য হতে পারেন যে বলেন কি, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী এই ব্যাপারে তার গ্রেপ্তারের সমস্ত তথ্য দিলেন, নিশ্চিত করলেন যে তিনি গ্রেপ্তার হয়েছে, তাহলে এখানে কেন ক্রেডিট নেই? হ্যাঁ, প্রমাণ কথা বলবে। মূলত এই পেটমোটা বেনজিরের গ্রেপ্তারের সকল প্রক্রিয়া সম্পূর্ণ করা হয় অন্তর্বর্তীকালীন সরকারের সময়। প্রফেসর ডক্টর ইউনুস তার ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি কাজে লাগিয়ে ইন্টারপোলকে অনুরোধ জানায় যে এই ব্যক্তি আমার দেশের হাজার হাজার নিরীহ মানুষকে সে হত্যা করেছে, এই ব্যক্তিকে গ্রেপ্তার করতে হবে। এবং মনে রাখবেন, ওই সময়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন কে? জাহাঙ্গীর আলম। লোকটা আসলে
তিনি অসুস্থ মানুষ ছিলেন, একেবারে বয়সের ভারে নুয়ে পড়েছিলেন, কিন্তু তার আন্তরিকতার বিন্দুমাত্র কমতি আমরা দেখি নাই। তিনি বিভিন্ন জায়গায় বেড়াকে বেড়াকে ঘুরে বেরিয়েছেন। তিনি পুলিশদের, সেনাবাহিনীদের মনোবল বৃদ্ধির জন্য হেন কোনো প্রচেষ্টা নাই যা করেন নাই। ঈদের ছুটিতে নিজে ঈদের নামাজ পড়ে এসে অন্য সমস্ত কাজ বাদ দিয়ে বেড়াকে গিয়ে পুলিশ সদস্যরা কি রান্না করছে, কি খাচ্ছে, এটার খোঁজখবর নিয়েছেন, এবং যেখানে কোনো ঘটনা ঘটেছে সেখানেই তিনি ছুটে যাবার চেষ্টা করেছেন। এটি আমাদের অ্যাপ্রিসিয়েট করতে হবে, এই ঘটনাকে, এটি ভুলে গেলে চলবে না। তাদের এই অনুরোধের প্রেক্ষিতে ইন্টারপোল 22 এপ্রিল 2025 সালে বেনজিরের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করে। আশ্চর্য হচ্ছেন? প্রমাণ লাগবে? দিব প্রমাণ। এই যে প্রমাণ, ডেইলি স্টারের একটা নিউজ, সেখানে বলছে ইন্টারপোল ইস্যুস রেড অ্যালার্ট এগেইনস্ট এক্স আইজিপি বেনজির। সেইটারই প্রক্রিয়ায় তিনি আন্তর্জাতিক পুলিশ সদস্যদের নজরে থেকে থেকে অবশেষে দুবাই সিটি পুলিশ তাকে গ্রেপ্তার করেছে গত 2 দিন আগে। ঘটনা পরম্পরায় এমন একটা সময় তিনি গ্রেপ্তার হয়েছেন যখন বিএনপি সরকার বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করেছে। তারা জাস্ট শুধু এই খবরটা গণমাধ্যমে প্রচার করেছে, এছাড়া এই সরকারের মূলত বিন্দুমাত্র কোনো ক্রেডিট নাই। এখন আমাদের আলাপ যেটা, সেটা হচ্ছে এই মুটা বেনজিরকে কি আদতেও দেশে আনা হবে? বিএনপি সরকার কি তাকে দেশে আনতে পারবে? এইখানে আমাদের 2-1টি কথা আছে। বিএনপি বেনজির আহমেদকে বাংলাদেশে ফিরিয়ে আনবে, এই ধরনের আশা করা খুব বেশি উচিত হবে বলে মনে হয় না। কারণ ইতিমধ্যে বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে জায়গা করে দেবার জন্য, স্পেস দেবার জন্য তারা সমস্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিনিময়ে তাদের কাছ থেকে তারা মোটা অঙ্কের ডিলিংস হচ্ছে তাদের সাথে। এই ডিলিংসের মাধ্যমে কিন্তু তারা তাদেরকে প্রাসঙ্গিক করে তোলার চেষ্টা করছে, তারা তাদেরকে স্পেস দিতে চাচ্ছে। এটি কিন্তু বাড়ানো কথা নয়। আরেকটা নিউজ দেখুন, এই যে এটা যুগান্তরের নিউজ। যুগান্তর এখন আপনারা জানেন পুরা বিএনপি পন্থী একটি পত্রিকা। এই পত্রিকা রিপোর্ট করতে বাধ্য হয়েছে যে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা গ্রেপ্তার হচ্ছে, তাদের যে মামলাগুলো রয়েছে, হত্যা মামলা, এই মামলাগুলোর কারণে। আর সাথে সাথে বিএনপির নেতাকর্মীরা তাদেরকে ছাড়িয়ে আনার জন্য, আওয়ামী লীগের ওই নেতাকর্মীদেরকে ছাড়িয়ে আনার জন্য তারা বিক্ষোভ মিছিল করছে, কখনো থানা ঘেরাও করছে, কখনো মব ক্রিয়েট করছে। এই ধরনের ঘটনা কিন্তু অহরহ ঘটেছে, আপনারা দেখেছেন। আমি এই যে একটা দেখালাম। শুধু তাই নয়, যে আদালতে এদেরকে বিচার করা হবে সেই আদালতের কার্যক্রম কি এখন আপনারা দেখতে পাচ্ছেন? এটি কি চলমান? জাস্ট মাঝে মাঝে একটা বিবৃতি ছাড়া কোনো কিছু লক্ষ্য করা যায়? তাজুল ইসলামকে যেদিন এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, আমিনুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে চিফ প্রসিকিউটরের, সেদিন থেকেই মূলত এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মুক্তবে পড়েছে। এর কার্যক্রম সামনে কতটুকু অগ্রসর হবে সময় সেটি বলে দেবে। এই ট্রাইব্যুনাল যদি চলমান না থাকে তাহলে শেখ হাসিনারও বিচার হবে না, শেখ হাসিনার বিচার না হলে বাকিদেরও বিচার হবে না। এখন জাস্ট এইটার ভয় দেখিয়ে, এইটাকে সামনে রেখে তাদেরকে একটু ভয় ভীতি দেখানো, তাদের কাছ থেকে কিছু অর্থ আদায় করা, এই কাজগুলো এখন মূলত হবে। কারণ আমরা যখন সরকারের ভিতরে প্রতিটা ক্ষেত্রে নাটকীয়তা দেখছি, তখন এই ধরনের ঘটনা ঘটা কিন্তু মোটেই অস্বাভাবিক নয়। সর্বশেষ আমরা একটা নাটক দেখলাম প্রধানমন্ত্রীর যিনি তথ্য এবং পলিসি উপদেষ্টা ডক্টর জাহেদের ক্ষেত্রে। ডক্টর জাহেদ আপনারা জানেন দীর্ঘদিন ধরে তিনি শেখ হাসিনা রেজিমের সময় ভারতের বিরোধিতা করেছে। শেখ হাসিনা যখন পালিয়ে গেছে, পালিয়ে যাওয়ার পরে সে নতুন সরকারের একটি অংশ হয়েছে, পার্ট হয়েছে। এই অংশ হবার পরে তার যে বিগত দিনের অতীত কার্যকলাপ, এইখান থেকে মূলত এই লজ্জা লুকানোর জন্য সে ভারতকে স্পেস দেওয়ার জন্য ভারতের পক্ষে কথা বলা শুরু করেছে। রীতিমতো তিনি ভারতের সমস্ত কার্যকলাপকে সার্টিফাই করেছেন। আপনারা দেখেছেন ভারত এদেশে জোর করে প্রায় এ পর্যন্ত 5,000 মানুষকে পুশিন করেছে। এই ব্যাপারে ডক্টর জাহেদ ব্রিফ করেছেন যে ভারত তারা জোর করে বা ইচ্ছা করে পুশিন করছে, এটা আমরা বিশ্বাস করি না। তার মানে কি, তার ওই যে অতীত কর্মকাণ্ড সেটার একটা কাফারা কিন্তু তিনি আদায় করলেন, কারণ ভারত কিন্তু তাকে কালো তালিকায় নাম লিখে দিয়েছিল। তো যেহেতু এখন বিএনপির রাজনীতি ভারতপন্থী, ভারতমুখী, তাহলে জাহেদকে তো ওইটার কাফারা আদায় করতে হবে। এটা করলেন। শুধু এখানেই তিনি থেমে থাকলেন না, আরেকবার বললেন পুশিন সমস্যা ভারতের অভ্যন্তরীণ বিষয়। এই যে দুইবার দুটি কথা বললেন, এই ব্যাপারে বাংলাদেশের জনগণ তার প্রতি চরম নাকশ হলো। তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের সমালোচনা যখন শুরু হলো, তখন সে আরেকটা নাটকের আশ্রয় নিল। কি নাটক? গেল সরকারি সফরে ইন্ডিয়ার আমন্ত্রণে, তার সাথে আরো বেশ কিছু ডেলিগেট ছিল, তারা সবাই পার হয়ে গেল, শুধু ডক্টর জাহেদ যেতে পারলো না। তার কাছে নাকি কূটনৈতিক পাসপোর্ট ছিল না। ডক্টর জাহেদের সবচেয়ে ইগোতে যেটি লেগেছে, সেটি কেউ একজন বলেছে ইয়ে ন সেইরি ক্যাসা উপদেষ্টা বান গয়া। এইটা যখন বলেছে, ডক্টর জাহেদ দিল্লিতে না ঢুকে তিনি সেখান থেকে ফিরে এসেছে, ব্যাক করেছে বাংলাদেশে। এই যে ব্যাক করেছে, এই নাটকটা করার কারণে আমাদের দেশের মানুষ তো ওই পিছনের ব্যাক দা বিহাইন্ড, এই ব্যাপারে তারা খুবই খোঁজখবর রাখে বলে মনে হয় না। যার কারণে এনসিপি সহ প্রত্যেকেই তার এই বক্তব্যের ভূয়সী প্রশংসা করেছে, তাকে বীর হিসেবে আখ্যায়িত করেছে। তো যখন বীর হিসেবে সে প্রতিষ্ঠিত হয়ে গেছে, মূলত আরো একটা কিছু করার জন্যই কিন্তু সে এই নাটকটা সাজিয়েছিল। এবার সে এই যখনই একটু বীর হয়ে গেল, বীর হওয়ার পরেই এই দেখুন গতকাল সে আবার বলেছে যে ভারতের সাথে আমরা একত্রে কাজ করতে চাই, যেমনটি দীনেশ ত্রিবেদী বললেন
যে আমরা 140 কোটি আর 20 কোটি আমরা আলাদা করে দেখছি না, আমরা একসাথে একই আমরা হেঁটে চলে এসেছি। তার মানে তিনি দখল করতে করতে এগিয়ে এসেছেন। তিনি কিন্তু বিমানে আসেন নাই, তিনি ল্যান্ড হয়ে আস্তে আস্তে তিনি দখল করতে করতে এগিয়ে এসেছেন। যার কারণে বললেন আমি তো হেঁটে এসেছি, হেঁটে এলাম, সবকিছুই একই মনে হলো, কোনো ধরনের পার্থক্য দেখলাম না, একই আকাশ, একই বাতাস, একই বেদনা। ডক্টর জাহেদ তার সুরে সুর মিলিয়ে বললেন আমরা ভারতের সাথে একত্রে থাকতে চাই, একসাথে কাজ করতে চাই। অসম্ভব চাপে পড়লেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এটা তিনি নিজেই স্বীকার করেছেন। খবর দায়িত্বে অসম্ভব চাপ অনুভব করছে। দেখেন এখানে তিনি হয়তো একটা সেন্সে বলেছেন, এটা নানান সেন্স হতে পারে, যে না অনেক দায়িত্ব, আরাম নাই, কষ্ট, কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে এটা বলতে পারেন, এটা ছেলে খেলা নয়। আপনি অসম্ভব চাপ অনুভব করছেন, তাহলে আপনি প্রধানমন্ত্রী তো করছেন কেন? রাষ্ট্রনায়ক যখন বলেন, যার হাতে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব, পুরো বাংলাদেশের ড্রাইভিং যার হাতে, তিনি যদি বলেন যে ভাই পারছি না, আমার ঘুম আসে, যেমন আপনি কক্সবাজার যাচ্ছেন, সেই অথবা গহীন পাহাড়ি রাস্তা, ডেঞ্জারাস রাস্তা, তা আপনি বললেন, ড্রাইভার বললেন অনেক যাত্রী, ভাঙাচুরা রাস্তা, বললেন যে আমার ঘুম আসে, আর পারছি না, তখন যাত্রীদের মনের মধ্যে কি অবস্থা হয়? এটা কি বলা উচিত? আর যদি ঘুম আসে তাহলে কি ড্রাইভিং করা উচিত? না। প্রধানমন্ত্রীকে হতে হবে সজাগ, সতর্ক, এবং কখনো যদি মনে করেন যে আমি পারছি না, সাথে সাথে দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত। কারণ প্রধানমন্ত্রীত্বের চাইতে কঠিন কোনো কাজ আর নাই, দেশ চালানোর চাইতে কঠিন কোনো কাজ আর নাই। কঠিন কাজ কি? মহাকাশে যাওয়া? না, মহাকাশে যাওয়া ওটা প্রধানমন্ত্রীর অধীনে, ওইটারও নেতা। আপনি মহাকাশে যাবেন, ওইটারও নেতা প্রধানমন্ত্রী, ওটাও প্রধানমন্ত্রী অনুমোদন লাগে, এবং প্রধানমন্ত্রী ভেবেছেন চিন্তা অনুমোদন দেয় যে অ্যাক্সিডেন্ট হলে কি হবে, আমার বিজ্ঞানীরা তো মারা যাবে, মারা গেলে কি, তারপরে মহাকাশে যাওয়ার সিদ্ধান্তটা প্রধানমন্ত্রীর বা হেড অফ দি গভর্নমেন্টের অনুমতি ছাড়া কেউ মহাকাশেও যেতে পারে না। আমি উদাহরণ দিলাম তার। সেই জায়গায় আপনি পাচ্ছেন না, চাপ অনুভব করছেন, তাহলে আপনি দায়িত্ব পালন করছেন কেন? বাস্তবে শুধু ওই ব্যক্তিগত ব্যস্ততার দিক থেকে আগে লন্ডনে একটা রুমের মধ্যে ছিলেন, আরামে ছিলেন, জাস্ট ফোনে কথা বলতেন আর ভিডিওতে কথা বলতেন, বাইরে খুব কম যেতেন, এটা একটা চাপ অনুভব। মানে সেই জায়গা থেকে এখন আপনি দায়িত্ব পালন করছেন, বাইরে যেতে হয়, অফিসে যেতে হয়, এই চাপ অনুভব এটাও বলতে পারবেন না। আর বাস্তবে রাজনৈতিক চাপেও আছে, কারণ দেশ চালাতে পারছেন না, সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছে যে আমাদের প্রধানমন্ত্রী পারেন না, এরকম একটা আলোচনা ছড়িয়ে পড়েছে এবং নানান জায়গায় আমরা দেখছি। এই যে ভারত আমাদেরকে পাগলের মতো চেতায়, কুশিন করে, মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে ঘাট ধাক্কা দিয়ে অপমান করে দিল্লি বের করে দেয় বা পাঠিয়ে দেয়, এটা প্রধানমন্ত্রীকে অপমান করা। আবার আমাদের প্রধানমন্ত্রী গুঞ্জন আছে, আই এম নট শিওর, যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা তিনি এখনো পান নাই। চাপে তো থাকবেনই। হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাংশন থাকলেও, ভিসা না পেলেও ডেলিগেট মেম্বার হিসাবে জাতিসংঘের অধিবেশনে যাওয়া যায়, একটা নির্দিষ্ট এলাকার মধ্যে থাকতে হয়। যেমন এই যে বেনজির, র্যাবের প্রধান, বেনজির উপর কিন্তু মার্কিন স্যাংশন ছিল, কিন্তু হাসিনা বেনজিরকে নিয়ে নিউ ইয়র্কে গেছে এবং সেখানে একটা নির্দিষ্ট এলাকার মধ্যে সংবর্ধনাও তাকে দিয়েছে, নাগরিক সংবর্ধনা। মানে এটা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটা পাল্টা খেলা, কারণ জাতিসংঘের সম্মেলনে যাওয়ার জন্য ভিসা দিতে বাধ্য, তাদের নিষেধাজ্ঞা থাক বা না থাক, জাতিসংঘ এটা অনেকটা সার্বভৌম একটা সংগঠনের মতো। অতএব জাতিসংঘের সদর দপ্তরে যাবে, এটা হতে পারে নিউ ইয়র্কে অবস্থিত, বাট তোমার দেশে স্যাংশন থাকলেও তাকে ভিসা দিতে হবে। তারেক রহমান হয়তো জাতিসংঘে যেতে পারবেন, বাট মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা এখনো পাননি। আবার চীন যাবেন, এটা নিয়েও মহাচাপে আছেন, কারণ এটা একটা গ্যারাকলে করেছেন যে আপনি একদিকে ভারতকেও পকেটে রাখতে চাইবেন, ভারতের সাথে সুসম্পর্ক রাখতে চাইবেন, বাবুসোনা বলে আদর করতে চাইবেন, আবার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে গোপন চুক্তিও রাখবেন, আবার চীনের কাছ থেকে বিরাট অঙ্কের বাজেট সাপোর্টারি লোনও পাবেন। এটা তো হয় না, এই বিষয় নিয়ে তো তিনি চাপে পড়েছেন, এটা ডিল করতে পারছেন না। ইটস হিউজ প্রেশার ডেফিনেটলি। দর্শক দেখেন, এখন বলবেন যে ঠিক আছে, ভারত এবং আমেরিকার কাছ থেকে পয়সা পেলেই তো হয়। এখন সমস্যা হচ্ছে ভারত তো ওরাই নিজেরাই খরাতে, ওরা পয়সা দিবে কিভাবে? ওদেরকে বাবুসোনা বলতে লাভ নাই। আর মার্কিন যুক্তরাষ্ট্র সেই বাস্তবতায় নাই, তারা এখন ওয়ার্ল্ড ইকোনমিক জায়ান্ট হচ্ছে বা ইকোনমিক লিডার হচ্ছে, ইকোনমিক গ্লোবাল লিডার হচ্ছে চীন। পৃথিবীর একমাত্র দেশ চীন যে অন্যকে পয়সা দিতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র নিজেরা হিউজ $1 ট্রিলিয়ন লোনে জর্জরিত, তারা লোন দিবে কিভাবে? আর চীনের লোন নেয়, চীন মানুষের লোন দেয়, বুঝছেন? আবার মার্কিন যুক্তরাষ্ট্রের যে পলিটিক্যাল হেজিমনি এটা আছে, একটা চুক্তিতে বিএনপিকে আবদ্ধ করে রেখেছে, কারণ ওই চুক্তি থাকলে আবার চীন আবার পয়সা দিবে না, তারা বলবে যে আসছো ভালো কথা, খেয়ে যাও, বাবা কিছু দিতে পারো না। সামগ্রিকভাবে তারেক রহমান কঠিন চাপে আছেন, এটাই হচ্ছে সত্য কথা। এখন তিনি এটা যেভাবেই বলুন না কেন, কথা এটাই যে তিনি চাপে আছেন, এবং এই চাপের ফল এবং এই যে ভুল রাজনীতি, যে আমেরিকার সাথে গোপন চুক্তি থাকবে আর ভারতকে বাবুসোনা বলে পকেটে রেখে তারপরে চীনে যে কিছু পাবেন, এই যে ভুল চিন্তা, এই ভুলের মজা, প্রায়শ্চিত্ত, ফলাফল 1 মাস পরেই টের পাবেন, খেলা ঘুরে যাবে। 1 মাস পরে তারেক রহমান প্রচন্ড বিব্রতকর একটা পরিস্থিতি পাবেন কয়েকটা দিক থেকে। নাম্বার 1, যেমন এই যে বেনজির আহমেদ, বেনজিরকে গ্রেপ্তার করা হয়েছে দুবাইতে। এখন এই গ্রেপ্তারকৃত বেনজিরকে দেশে ফিরিয়ে আনা অত্যন্ত কঠিন হবে। যদি আনতে পারেন ওয়েলকাম, যদি না আনতে পারেন এটা তারেক রহমানের জন্য ব্যাকফায়ার করবে, তখন আওয়ামী লীগ এটা নিয়ে খেলবে, আরে ওটা তো আমরা তারেককে বোকা বানিয়েছি, এবং বেনজির তখন খুব সাহসী হয়ে যাবে।
এবং হতে পারে, কারণ দুবাই সরকারের সাথে ভারতের চমৎকার সম্পর্ক, মোদি বলে দিলে বেনজিরকে ছেড়ে দিবে, ভারতকে বাংলাদেশের সাথে দিবে না। এবং এই যে ক্রেডিট নেওয়ার চেষ্টা করেছিল ওটাও ব্যাকফায়ার করবে। হ্যাঁ, বেনজিরকে গ্রেপ্তার করেছো, কিছুই না, আসলে কিছুই না, যদি না আনতে পারে ফেরত আনতে পারে। এবং সেটা 1 মাসের পরীক্ষা, এমন না যে আপনি আজীবন চেষ্টা করে যাবেন, আপনার টাইম 1 মাস। না আনতে পারলে বুঝবেন যে অবস্থা রাখে। তারপরে বাজেট দিয়েছেন, সুন্দর বাজেট, এই বাজেটের বিরুদ্ধে কথা বলার কিছু নেই, অসাধারণ বাজেট। কিন্তু এই বাজেট বাস্তবায়ন করতে পারবেন কি পারবেন না এটা বোঝা যাবে চীন সফরের পর। চীন সফরের পর দেখা যাবে যে চীন কোনো লোন দিতে রাজি হয়েছে কি হয়নি, আর লোন দিতে রাজি হলে হবে না সেটা ডিসবার্স করছে কিনা। এটা যেহেতু বাজেট সাপোর্টারি, সেটা 1 মাস পর বোঝা যাবে, অথবা চীন সফর কয়েকদিন পর। কিন্তু ডিসবার্স করবে কিনা এগুলো আগামী 1 মাস পর মোটামুটি স্পষ্ট হবে। আর বাজেটে যে সুন্দর সুন্দর মিঠা মিঠা উপাদান আছে এটা আসলে বাস্তবায়ন হচ্ছে কিনা, না সবকিছু উলটপালট হয়ে যাচ্ছে, এটাও 1 মাস পর মোটামুটি বোঝা যাবে। আবার 5 আগস্ট আসছে, আওয়ামী লীগ ষড়যন্ত্র করবে, আর বাজেটের প্রতিক্রিয়া 1 মাস পর শুরু হবে, যেটা সাথে সাথে হওয়ার কথা ছিল, সাথে সাথে হাওয়াটা থেকে বেঁচে গেছে, কারণ তারা সুন্দর বাজেট দিতে পেরেছে। এখন বাস্তবায়ন, ওই লোন পেলে তো ভালো, লোন না পেলেই ধরাটা খাবে। দর্শক, এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন। ভিডিওটি দেখে আপনারা কি জানলেন, বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তারা ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এরকম নিত্য নতুন গরম গরম নিউজ পেতে আমাদের চ্যানেলের সাথে আপনারা যুক্ত থাকুন। আজকে কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো নিউজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত বিডি নিউজ ভিশনের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।